নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি ভৈরবতান্ত্রিকের এক গ্রাম বাংলার পিশাচের ঘটনা তোমাদের শোনাতে চলেছি। সেই গল্পের নাম মুক্তি। লিখেছেন ডক্টর সম্রাট মান্না। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর সময় নষ্ট করছি না, গল্প শুরু করছি। যখনকার কথা বলছি তখন 1980 সাল। গ্রাম বাংলায় তখনও বিদ্যুতের আলো আসেনি। কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিদ্যুতের আলো এসেছে বটে। চারিদিকে নিকষ কালো অন্ধকার। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছগুলোকে দেখে মনে হচ্ছে সব যেন এক একটা মূর্তিমান পেট, নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে কারুর প্রতীক্ষায়। অনেক দূর থেকে একটা সাইকেলের বেল কিরিং কিরিং শব্দ করে অন্ধকার ভেদ করে এই সরু জনবহুলহীন রাস্তার রাত্রির নীরবতা ভেঙে এগিয়ে চলেছে। রাস্তার মাঝে মাঝে দু একটা করে বাড়ি, আর সেখান থেকে জ্বলছে লম্পের টিমটিম আলো। এতেই পথিকের মনে ভয়টা অতটা নেই। তাছাড়া তার সাইকেলে মোটর লাগানো লাইটও আছে, তাই রাস্তা দেখতে খুব একটা অসুবিধে হচ্ছে না। মনে মনে ভাবছে একদিন এমন দিন আসবে যখন এইসব জায়গায় আলোর রোশনায় ঝলমল করে উঠবে। এসব ফাঁকা জায়গায় আর পড়ে থাকবে না। তার সাইকেলের গতি একটু কমলো সামনের বাঁকটাতে। জায়গা বড় পিচ্ছুল হয়ে থাকে। আগের দিন পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছে। পাশের যে সমস্ত বাগান আছে চাষিরা সব রোজ জল দেয়, আর তাই এই জায়গাটা খুব পিচ্ছিল। সে সবে মোটে ওই 2-3 দিন হলো এই রাস্তা দিয়ে যাচ্ছে। এখানকার নতুন ওই বিদ্যুতের অফিসে সে কাজ পেয়েছে। বাঘ ঘুরতে গিয়ে তার সাইকেলের আলোটা সোজা হয়ে পড়লো চাষ করা একটি জমির আলের উপরে। বেশ খানিকটা চোখে পড়লো তার, আর চোখে পড়তেই ভয়ে আঁতকে উঠল সে। জমিটার ওপারে কি হচ্ছে? এখনো তার আলো সেই দিকে পড়ে আছে, তাও যেন তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। তারা নির্বিকার। একটা মেয়েকে ধরে 3জন ছেলে জোর জবরদস্তি করছে। একজন তার মুখটা চেপে ধরে আছে, আর একজন তার পরনের কাপড় জোর করে ছিঁড়ে ফেলছে। মেয়েটা আওয়াজ করতে পারছে না। মুখ দিয়ে শুধু বের হচ্ছে একটা গো গো আওয়াজ, আর প্রাণপণে হাত পা ছুঁড়ে প্রতিবাদ করছে। কিন্তু একা সে তাদের সাথে পেরে উঠবে কি করে? কি আশ্চর্য, তাদের দিকে যে তার সাইকেলের আলোটা পড়ছে তাও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সে সাইকেলের হ্যান্ডেলটা ঘুরিয়ে আলোটা একটু একজনের মুখের উপর ফেলার চেষ্টা করল। না, কিছুতেই কিছু হচ্ছে না। তারা তখনও নির্বিকার, কোনো হেলদোল নেই। এক মনে সেই পাশবিক খেলায় তারা মত্ত। সেই আলো যেন তাদের দিকে পড়েইনি, এমন একটা ভাব। না, তাকে বাঁচাতেই হবে সেই অসহায় মেয়েটাকে। কিন্তু সে যে একা। তাতে তাতে কি হয়েছে? দূরে একটা বাড়িতে আলো দেখা যাচ্ছে না? ওই তো আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এখনো জেগে আছে ওই বাড়ির লোকজন। সে গলা ফাটানো একটা চিৎকার করে উঠল, আর ছুটতে ছুটতে এগিয়ে গেল সেই দিকে। সাইকেলটা সেখানেই পড়ে থাকলো। ছেড়ে দে ওকে বলছি, ছেড়ে দে তোরা। পড়ে কি মরি করে সেদিকে ছুটে গেল। একজনকে ঠেলা মেরে মাটিতে ফেলে দিয়ে মেয়েটার হাত ধরে উপরে তুলতেই গেল। আরও একবার তার মাথার মধ্যে সব কিছু যেন গুলিয়ে গেল। সেখানেই বোবার মতন দাঁড়িয়ে রইল সে। এখানে তো কেউ নেই। মনে হলো যেন কালো অন্ধকার জমাট বেঁধে তার সাথে ভেলকি দেখালো। সাথে সাথে বুঝলো এই নির্মম মাঠে সে একা। আর তখনই হঠাৎ কিছু একটার ভয়ে শীতের ঠান্ডা স্রোত শির দ্বারা দিয়ে নিচের দিকে নেমে গেল। মনে মনে কে যেন বলে উঠল, না, এটা ভালো নয়, এটা খুব খারাপ। এক্ষুনি চলো পালাই। জমির ধারে তার সাইকেলটা পড়ে আছে, তাকে এখান থেকে পালাতেই হবে ভেবে সে ছুটে জমির আলের উপর উঠতে গেল। কিন্তু এ কি? মাটিতে কে যেন তার
পাটা টেনে ধরছে। সাথে সাথে অনুভব করলো একটা হিম শীতল ঠান্ডা হাওয়া তার কাঁধের উপর পড়েছে। প্রাণপণ চেষ্টা করলো পাটা ছাড়ানোর, কিন্তু না, কোনো মতেই ছাড়তে পারছে না সে তার নিজের পাটা। এবার মনে হয় সে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। সামনে জমে থাকা অন্ধকারটা যেন তার এক বিশাল হা করে তার দিকে ছুটে আসছে। মাথাটা ঘুরছে, শেষ সাহসটুকু তার ফুরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে চোখটা বুঝে আসলো, স্নায়ুকে আর ধরে রাখতে পারছে না সে। সবকিছু ঝাপসা হয়ে আসছে তার সামনে। আর তক্ষুনি তার চোখে একটা আলো এসে পড়ল। কে ওখানে? এই বলে গ্রামের কয়েকটা লোক রাস্তার উপরে দাঁড়িয়ে। আবার যেন ধরে প্রাণ এলো তার। বুকের ভেতরের শেষ সাহসটুকুকে বের হতে দিল না সে। তবুও মুখ থেকে তখনও কোনো আওয়াজ বেরোলো না, শুধু একটুখানি গুঙানি। লাইট ধরে থাকা মানুষটা বলল, দাঁড়ান ওখানে, আমি আসছি, দাঁড়ান। যখন কাছে এলো তখন দেখলাম জমিতে হয়ে থাকা বুনো ঘাসে পাটা খুব মোক্ষম ভাবে জড়িয়েছে। তাদের সাথে আমি উপরে উঠে এলাম। দেখলাম জনাচারেক লোক এসেছে। তারা জিজ্ঞেস করল, কি হয়েছিল বাবু, এমন জোরে চিৎকার করে উঠলেন যে? এই রাস্তায় এত রাতে কোথায় যান? তাদের সবটা বললাম। আমার নতুন চাকরির কথা, আমার ভয় পাওয়ার কথা, সবটা তাদেরকে বললাম। শেষের কথাগুলো শুনে তারা একটু বেশি রকমের চুপ হয়ে গেল। তাদের মধ্যে যে বয়স জ্যেষ্ঠ সেই টর্চ ধরে থাকা মানুষটা আমাকে বলল, ঠিক আছে বাবু, আপনি বাড়ি যান, আর দেরি করবেন না এখানে, আপনি বাড়ি যান, আপনার বাড়ির লোক চিন্তা করছে, যান। আমি আর বেশি কথা না বলে নিচে পড়ে থাকা সাইকেলটা তুললাম। চলে যেতেই যাব এমন সময় লোকটা আমাকে বলল, একটু দাঁড়ান। এই বলে সে কি সব মন্ত্র বিড় করে বলে আমার শরীরে একটা ফু দিল। আর বলেও দিল, পেছনে যদি কেউ আপনাকে ডাকে তাহলে একদম পেছন ফিরবেন না বাবু, মনে রাখবেন এই রাস্তায় আপনার পরিচিত কেউ থাকে না। আমি খুব জোরে সাইকেল চালালাম, সাথে সারা রাস্তায় বেলটাও জোরে জোরে বাজালাম। কানে সেই কথাটাই আমার তখনও বাজছিল, পেছন থেকে কেউ আমাকে ডাকতে পারে। এই পর্যন্ত বলে সমীর সেন থামল। দেখলাম তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ভৈরবও থামলো এখানে। ইদানিং করে তার একটু হাপের টান এসেছে, সেটা আমরা বুঝতে পারি। এক নাগারে বেশিক্ষণ কথা বললে খুব হাঁপিয়ে ওঠেন তিনি। আবার তোমরা একটু গল্প গুজব করো, বুঝেছ? আমি ভেতর থেকে মায়ের কাছ থেকে একটু ঘুরে আসছি, বসো তোমরা। আজ যখন আমরা তার ডেরায় এসে হাজির হই, হাতে করে কিছুই আনা হয়নি। এমনি সময় যখন আসি, হয় গরম গরম সিঙ্গারা, না হয় অন্য কোনো তেলে ভাজা নিয়ে আসি। আজ তাই ভেবেছিলুম সাধুজিকে একটু সারপ্রাইজ দেব। সনাতনের বড় অভাব। কোটের পকেটে 500 গ্রাম জিলাপি ভালো করে ঠোঙ্গায় মুড়ে নিয়ে নিয়েছিলাম। সাধুজি ফিরে আসতে যখন সেই জিলাপির মিষ্টি গন্ধ তার নাকে গেল, তখনই বলে উঠল, সাধু সনাতন, তোমার পকেট দিনে দিনে আরো বড় হোক, বড় হোক। আমি একটু ঠিক করে হেসে ফেললাম। তিনি আবার বলতে শুরু করলেন, আমি তখন ঘুরতে ঘুরতে তাদের পাশের গ্রামে এসে উঠেছি, বুঝেছ? বেশ 2-1 দিন হয়েছে। আর আমার যেমন ভাবে কাটে আর কি, ভক্তদের ভালোবাসায় আহারটুকু চলে যায়। একদিন একজন ভক্তের মুখে শুনলাম যে পাশের গ্রামে কি যেন একটা বিপদ হয়েছে। কোনো এক ভিনদেশি কিছুদিন হলো সেই গ্রামে নতুন এসেছে, তাকে নাকি ভূতে পেয়েছে। রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়, ঘর বন্ধ করে রাখলেও তাকে আটকানো যায় না। গ্রামগঞ্জের লোকের মুখে এসব কথা ছড়াতে বেশি সময় লাগে না, বুঝেছ? আমি কিছু একটা গোলমাল অনুভব করলাম। পাশের গ্রামটা 10 থেকে 15 কিমির মধ্যেই হবে।
আমি মা তারার নাম করে সেখান থেকে বেরিয়ে পড়লাম ওই তল্পি তল্পা নিয়ে। বিকালের মধ্যে পৌঁছে গেলাম সেখানে। এক গৃহস্থের বাড়িতে আশ্রয়ও পেয়ে গেলাম। সবই ওই বেটির ইচ্ছা, বুঝলে মাস্টার। দু একদিন আগের ঘটনা। অনেক রাত, চারিদিকে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকাগুলো ডাকছে তাদের স্বরে। সেই নিস্তব্ধতা চিরে খুট করে একটা আওয়াজ হলো। সাথে সাথে দরজার ক্যাঁচ করে আওয়াজটাও হল। জানান দিল কেউ দরজা খুলছে। কিছুক্ষণ পরে দেখা গেল একটা লোক সেই ঘুটঘুটে অন্ধকারে সামনের দিকের ওই রাস্তা ধরে সোজা চাষের জমিগুলোর দিকে এগিয়ে চলেছে। যেন তার কাছে সব কিছু স্পষ্ট। সে দিনের আলোতে হেঁটে চলেছে। কিছুটা দূরে গিয়ে একটা ঝোপের কাছে সে থামল। একবার এদিক ওদিক দেখে নিল, না, সব কিছু ওই নিরাপদ। হাঁটু গেড়ে সেখানে এসে বসে পড়ল। সামনে দেখা গেল ওই ঝোপটার ভেতরে একটা ছোট গর্ত আছে। এতক্ষণ তার নাকে এই গন্ধটাই যাচ্ছিল। তাকে বারবার ওই অস্থির করে তুলছিল। এক মুহূর্ত সে থাকতে পারছিল না। শুধু অপেক্ষা করছিল কখন রাত্রিটা নামে। এখন তার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর হয়েছে। প্রথম প্রথম খুব ভয় লাগছিল, এখন বেশ মজায় হয়। আস্তে করে ওই হাতটা ঢুকিয়ে দিল গর্তের মধ্যে। একটা নরম তুলতুলে প্রাণীর শরীর ঠেকলো তার হাতে। টেনে বার করে আনলো সেটা। একটা নাদুস নুদুস খরগোশ। প্রাণীটা তখনও তার হাতের মধ্যে ছটপট করছে আর মুখ দিয়ে একটা আওয়াজ বার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাইরে কোনো আওয়াজ হচ্ছে না। সমীর তার দিকে একবার ভালো করে তাকালো। সামনের মাংসাশী দাঁতগুলো এই কদিনে একটু বেশি বড় হয়েছে। জিভ দিয়ে টাটকা লালা গড়িয়ে আসলো কাঁচা রক্ত মাংসের লোভে। আর থাকতে পারলো না সে। পুরো মুখের মধ্যে ঢুকিয়ে নিল ছোট্ট প্রাণীটির মাথাটা। আর তারপর মাথাটা টেনে ছিঁড়ে ফেলে দিল একটু দূরে। সেই মুন্ডহীন ধর থেকে তখন ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। আবার মুখে পুড়ে দিল রক্তের স্রোতটাকে। এরপর মহা আনন্দে ধীরে সুস্থে ওই নরম মাংসের সাথে হাড়গোড়গুলোকেও সেখানে বসে কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খেলো। সব শেষ হলে আবার সে ফিরে এলো, যেন কিছুই হয়নি কোথাও। দরজায় খিল তুলে ঘুমিয়ে পড়ল সে। আজকের মতন তার খিদে মিটেছে। সারাদিনে যে অসহ্য তৃষ্ণা তার বুকের ছাতি ফাটিয়ে দিচ্ছিল, এখন তার পুরো তৃষ্ণা মিটেছে। এতদিন পর্যন্ত সব ঠিকঠাক চলছে। ব্যাপারটা কারো ওই নজরে আসেনি। ঝোপে জঙ্গলে হাড়গোড় পড়ে থাকতে দেখে মানুষ তা পাত্তাও দিত না। ভাবলো শিয়াল কুকুরের কাজ হবে, কিন্তু এভাবে এবার কতদিন চলে। ঝোপ জঙ্গল ছেড়ে একদিন পাড়ায় গবাদি পশুগুলোর উপর অত্যাচার শুরু করলো সে। গ্রামের মানুষেরা অনুভব করলো হঠাৎ করে বাইরে বেঁধে রাখা পশুগুলো খুব বেশি ছটপট করতে শুরু করে দিয়েছে। তারা বাইরে একদম থাকতে চাইছে না। দু একটা পশু যখন মারা গেল, মানুষজন ভাবলো এ হয়তো কোনো জঙ্গলি জানোয়ারের কাজ। কিন্তু তাদের সেই ভুল ধারণা খুব তাড়াতাড়ি ভেঙে গেল। তাদের পোষ্যগুলোর অস্বাভাবিক মৃত্যু দেখে সবাই এতটুকু বুঝে গেল, আর যাই হোক না কেন, কোনো জানোয়ার যে এভাবে শিকার করে তা অন্তত তাদের জানা নেই। এমনভাবে রক্ত চুষে কি কোনো জানোয়ার খেতে পারে? এমন কোনো জীবের কথা কেউ কখনো আগে শোনেওনি। গ্রামের ঘরে ঘরে হই হই পড়ে গেল। যেদিন সেই গ্রামের এক চাষা পতিরাম ঘোষ শ্বশুর বাড়ি থেকে রাত্রে বাড়ি ফেরে, সে দিন 15 জন্য শ্বশুর বাড়ি গিয়েছিল। পরের দিন চাষের কি একটা কাজের জন্য গ্রামে আসতে হবে বলে বউ বাচ্চাকে পরের দিন আসার জন্য বলে নিজে সন্ধ্যায় সন্ধ্যায় বেরিয়ে পড়ে। এরকম সে এর আগে অনেকবার এসেছে। ইচ্ছা ছিল ওই রাত্রি 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে, তার বেশি আর হবে না। এই তো 5 কিমি রাস্তা। সমস্যা হয়ে গেল গ্রামের বটতলা দিয়ে আসার সময় চ্যাংড়া ছোড়াগুলোর সাথে দেখা হয়ে।
তার উপর তাদের সাথে তার একটু পীড়িতও আছে। হরিপদ ডেকে বলল, কি গো জামাই, রাতে বাড়ি ফিরছ বুঝি? তা দুদণ্ড ওই দাঁড়িয়ে যাও না। তুমি মানে আর কি, মানে আমাদের জামাই মানুষ। শোনো শোনো, তোমাকে কি আর শুধু মুখে ছেড়ে দিতে পারি? হ্যাঁ বলো। এই কালটু, অল্প করে ঢাল না বটে। পতিরাম এর আগে তাদের সাথে অনেকবার এমন সন্ধ্যায় বসে নিজের জীবন রঙিন করে তুলেছে, তাই আজ একদম মানা করতে সে পারল না। শুধু অনুরোধ করলো, অনেক দূর যেতে হবে ভাই, আজ বেশি পারবো না কিন্তু। উত্তরে হরিপদ বলল, আরে দাদা, তোমাকে বেশি দিচ্ছে কে? এই বলে সামনে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল, দাদা এটা মেরে দাও দেখি। এসব শেষ করে যখন সে গ্রামের রাস্তায় ঢুকলো, তখন গ্রামে আর একটা ঘরেও বাতি জ্বলছে না। তাদের গ্রামে ঢুকতে তার গাটা যেন একটু ছমছম করে উঠল। আজ সব কিছু যেন বড্ড বেশি চুপচাপ। গ্রামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে তার কিছুই সে জানত না। সে যখন একদম তার বাড়ির কাছাকাছি চলে এসেছে, তখন দেখলো একটা কালো অন্ধকার মতন কিছু যেন বাদল ঘোষের গোয়ালের দিকে হেঁটে ঢুকছে। সে নেশা করেছে ঠিকই, কিন্তু এতটাও করেনি যে বেসামাল হয়ে আছে। মনে মনে সে ভাবল, নিশ্চয়ই কোনো চোর হবে। তাই ভেবে সে তার পিছু নিয়ে একটু আড়ালে লুকিয়ে থাকলো। সুযোগ বুঝে তার হাতের টর্চ জেলে চিৎকার করে লোকজন জড়ো করবে। সে ঘুণাক্ষরেও জানতে পারল না তার জন্য কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। কালো ছায়া মূর্তিটা গোয়ালে ঢুকেই গরুটার গায়ে হাত দিতেই গরুটা সম্মোহিতের মতন ধূপ করে শুয়ে পড়ল। ছায়ামূর্তিটা চঞ্চল চোখে একবার এদিক একবার ওদিক তাকিয়ে তারপর যা করলো, মতিরাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারল না। সে সোজা শুয়ে পড়ে থাকা ওই গরুটার গলার কাছে বসে সজোরে কামড় বসিয়ে দিল তার গলায়। ঢক ঢক শব্দে পান করতে লাগলো তার রক্ত, যেন কোনো তৃষ্ণার্ত মানুষ জল পান করছে। সব শেষে লম্বা জিভ বার করে লেগে থাকা রক্ত চাটতে লাগলো চটচট শব্দে। এই দৃশ্য দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। শুধু একটা ধাতব পদার্থের আলো তার চোখে এসে লাগলো। এবার ছায়ামূর্তিটা প্রাণীটার গা থেকে মাংস খুবলে খুবলে খেতে শুরু করলো। সে আর নিজেকে সেখানে স্থির রাখতে পারল না। স্নায়ুকে কোনো মতে নিয়ন্ত্রণে রেখে খুব সন্তর্পণে সেখান থেকে পালিয়ে এসে নিজের ঘরে ঢুকে প্রায় মূর্ছা যায়। পরের দিন সকালে সেই অমানবিক ঘটনার কথা গ্রামের দুই একজনকে বললে তারপর তারা যখন বাদল ঘোষের রক্তহীন সুঠাম স্বাস্থ্যবান অবলা জীবটার করুণ দুর্দশা দেখল, তখন তার কথা কেউ অবিশ্বাস করতে পারল না। আর এটা যে কার কাজ হতে পারে, দুদিন পরে হরিপদ সবাইকে জানাল। সেদিন রাত্রে তার চোখে যে ধাতব পদার্থের আলোর ছটা পড়েছিল তা খুঁজে পেতে তার দুদিন লাগলো। সমীর হাতের কবজিতে রেডিয়াম লাগানো বালা পড়ত, আর সেটাই তাকে অতি সহজেই ধরিয়ে দিল। আর কতদিনই বা লুকিয়ে থাকে। বেশ কতদিন পর আরো কয়েকজনের চোখে তার সেই পাশবিক বিভৎসতা ধরা পড়ল। তাদের সেই জনরোষের মুখে পড়ার আগেই আমি সেখানে গিয়ে হাজির হলাম। সমীরের মা হাও মাও করে কেঁদে কেটে আমার পায়ে এসে পড়ে, বুক চাপড়াতে চাপড়াতে বলে, ওগো, আমার সুস্থ ছেলের ওপরে কার করাল দৃষ্টি পড়লো গো? তোমরা ওকে বাঁচাও, ও যে আমার একমাত্র বংশের প্রদীপ। এদিকে সমীরের কোনো ভ্রুক্ষেপই নেই, সে যেন কিছুই জানে না। শুধু এটুকু বুঝতে পারে রাতে তার সাথে কিছু একটা হয়, আর ইদানিং তার গায়ে খুব জোর হয়েছে। ঘ্রাণ শক্তি আগের থেকে অনেক বেশি প্রখর। ছোট প্রাণীগুলোর ছোটাছুটি সব তার কানে আসে। গবাদি পশুগুলোর গলার কাছে শিরা সে খালি চোখে স্পষ্ট দেখতে পায়। সেখান থেকে বয়ে যাওয়া দুরন্ত রক্তের স্রোত মনকে খুব চঞ্চল করে।
আমি সেই উত্তপ্ত মানুষজনকে বুঝালাম যে এতে তার কোনো দোষ নেই, কোনো অপশক্তি তাকে দিয়ে নিজের বাসনা চরিতার্থ করছে, সে এসবের কিছুই জানে না। এও আশ্বাস দিলাম আর কারুর কোনো ক্ষতি আমি হতে দেব না। সেদিন এমনি রাত ছিল, মানে আজ যেরকম রাত, চাঁদের আলোতে এক অদ্ভুত মায়াবী আলো আধারিতে চারিদিকে ছেয়ে আছে। গ্রামের গোটা তিনেক জোয়ান সাহসী ছেলেকে আমি সঙ্গে নিলাম। তাদের সবার হাতে মন্ত্রপুত লাল ধাগা ভালো করে বেঁধে দিয়ে বললাম, দেখো বাপ, সকলে ভালো করে শোনো, কোনো মতেই এই ধাগা যেন হাত থেকে না খোলে। আমরা বসে আছি তার অপেক্ষায়, সবাই বড় উৎকণ্ঠায়, তবুও তার দেখা মিলল না। রাত দ্বিপ্রহর পেরিয়ে শেষ প্রহরে পড়তে গেল। একজন যুবক কানের কাছে এসে ফিস ফিস করে আমাকে বলল, আজ মনে হয় সে আসবে না ঠাকুরমশাই। আর তখনই আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো, জানান দিল কোনো এক অশুভ সংকেতে। আমি তাকে চুপ করতে বলে হাতের ইশারায় বুঝিয়ে দিলাম সামনের দিকে সজাগ দৃষ্টি রাখতে। সে আসছে, একেবারে শেষ রাত্রে সে আসছে। তার চোখ চারদিকে ঘুরে বেড়াচ্ছে ধূর্ত সাপেদের মতন, হন হন করে এগিয়ে গেল সামনের দিকে। আমরাও তার পিছু নিলাম। চারিদিকে একবার সজাগ দৃষ্টি দিয়ে দেখে নিল সে। সোজা প্রবেশ করলো নরেশ ঘোষের উঠানে। মনে মনে আমি খুশি হলাম, আমাদের ফাতা পাদে সে পা দিয়েছে। আজ আলোচনার সময় আমি তার বাড়িটাই উপাচারের জন্য বাছি। শুনলাম গ্রামের মধ্যে একমাত্র তার বাড়িতেই নাকি মা ভৈরবীর তান্ত্রিক মতে পুজো হয়। তার ঠাকুরদার বাবা ছিলেন এক কাপালিক তান্ত্রিক। তারপর থেকেই এ পূজার চল ঘরে আসে। তাকে পরামর্শ আমি দিই, বাবা নরেশ, বউ বাচ্চাদের অন্য কোথাও নিয়ে গিয়ে রেখে এসো আজ রাতটুকুর জন্য, বুঝেছ? আর তার বাড়ির উঠানে একটা নধর পাঠা বেঁধে রাখি। আর সেই লোভে পা দেয় সমীরের উপর ভর করে থাকা সে পিশাচটি। সে উঠানে যখন ছাগলটার কাছে গিয়ে পড়েছে, আমরা সবাই ভেতরে ঢুকে সদর দরজাটা বন্ধ করে দিই। সাথে সাথে জোয়ান ছেলেগুলো তাদেরকে শেখানো মতন তারা গিয়ে চেপে ধরে। আমি কোনো রিস্ক নিলাম না, মনে মনে মন্ত্র পড়ে সদর দরজাটা বন্ধ করে দিলাম। সাথে সাথে একটা অদৃশ্য লাল আলোর আভা দরজার সামনে সূক্ষ্ম আচ্ছাদনে মুড়ে দিল। সামনে সেই পেতকে তিনজন জোয়ান ছেলে খুব কষ্টে আটকে রেখেছে। সেই জন্য এক্ষুনি তাদের সবাইকে ছিটকে ফেলে দিয়ে পালিয়ে যাবে। আমি জোরে জোরে উচ্চারণ করতে শুরু করলাম মন্ত্র। মন্ত্র বলে তার সামনে হাত প্রসারিত করে হাওয়াকে আহ্বান করে সেই মন্ত্র হাওয়া তার দিকে ছুঁড়ে মারলাম। আর সাথে সাথে একটা নীল আভা তার শরীরে গিয়ে সজোরে আছড়ে পড়ল। ব্যথায় কোকিয়ে উঠল সে। আমি চোখের ইশারায় ছেলেগুলোকে তাকে ছেড়ে দিতে বললাম। তারা তাকে ছেড়েও দিল। ধূপ করে মাটিতে মাথা গুজে পড়ে গেল সেখানে এক মুহূর্ত। তারপর করুণ মেয়েলি গলায় কাঁদতে লাগলো সে। আমি চমকে উঠলাম, সে কি, আমার সূত্র যে মিলল না। একটু আগে যে দেখলাম এক পুরুষ ভয়ঙ্কর অবয়ব, তাহলে কি আমি ভুল দেখলাম? করুণ সুরে কাঁদতে কাঁদতে সে বলল, আমাকে আমাকে মারিস না রে তান্ত্রিক, আমাকে মারিস না। এ বলেই একটা লাল আগুনের শিখা আমার শরীর লক্ষ্য করে ছুঁড়ে মারল। সে আগুন নরকের আগুন, তা কোনো মানুষের গায়ে লাগলেই সেখানে জ্বলে পুড়ে মরে যেতে হয়। সে আগুন আমার গায়ে লাগার আগেই নীল অবয়বে আটকে পড়ে নিভে গেল সেটা। সাথে সাথে অদৃশ্য থেকে একটা নীল আলোকের চাবুক এসে সজোরে তার গায়ে আঘাত করল। আমায় আর মারিস না রে, আর মারিস নে, এই বলে সেখানে লুটিয়ে পড়ে। এবার আমি তার কাছে গেলাম মনে মনে মন্ত্র পড়ে। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তার কপালের মাঝখানে সজোরে চেপে ধরি। এইবার
তার আসল রূপ আমার সামনে বেরিয়ে আসে। মেঘ গম্ভীর গলায় বলে উঠল, কি ভেবেছিস আমাকে তুই তাড়াবি? এত ক্ষমতা তোর এখনো হয়নি রে পশ্চাৎ পণ্ড সাধু। এই দেখ দেখ। এই বলে দূরের একটা বড় পাথর আমার দিকে ছুঁড়ে মারে। সে জোয়ান ছেলেদের মধ্যে একজন চিৎকার করে বলে উঠল, সাবধান ঠাকুরমশাই, সাবধান। পাথরটা সজোরে আমার দিকে ছুটে এলো। আমার কিছু করার নেই আর, সেটা একদম আমার কাছে চলে এসেছে। আমার দিকে তাকিয়ে কুটিল হাসি হাসলো সেই পেতরূপী সমীর। আমার চোখের দিকে তাকাতেই আমার মুখে একটা বাঁকা হাসি খেলে গেল। তাই দেখি পরক্ষণেই তার সেই হাসি আতঙ্কে পরিণত হয়। আমার শরীরে আঘাত করার আগে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আমাকে ঘিরে থাকা নীল আলোর আভায়। সাথে সাথে অদৃশ্য থেকে আবার সেই নীল আবার চাবুক তার পিঠে এসে সজোরে আঘাত মারল। আমি তখনও মন্ত্র পড়ে যাচ্ছি। আরো জোরে জোরে টিপে বসিয়ে দিয়েছি আমার বৃদ্ধাঙ্গুল তার ওই দুই ভুরুর মাঝখানে। একটা নিকষ কালো ধোঁয়া তার মুখ থেকে বেরিয়ে উপরে উঠতে লাগলো। উল্টে যাওয়া সাদা মণি আস্তে আস্তে স্বাভাবিক হল। জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ল সমীর। আমি বুঝলাম আমার কাজ শেষ হয়েছে। তবুও সাবধানের মান নেই। সেই ভেবে মন্ত্রপুত একটা তাবিজ তার ডান হাতে বেঁধে দিলাম। শরীরটা দুই একবার ওই ঝাঁকুনি দিয়ে আবার শান্ত হয়ে গেল। এরপর সে সুস্থ হলে তার মুখে এসব কথা শুনি। তা আমি একদিন গিয়েছিলাম সেই গ্রামে, বুঝলি মাস্টার। গ্রামের নাম কি জানো? ডাকাতমারি। এই নামের একটা ঘটনাও আছে। সেই গল্পের সাথে এই ঘটনার গোড়ার কথা জানতে পারি আমি। আমাকে সে গল্প বলছিল গ্রামের এক অত্যন্ত পৌর। গুড়গুড়েতে তামাক টানতে টানতে সে আমাকে বলল, জানো তো বাছা, এই গ্রামের এমন নাম কেন? আমাদের এই গ্রামে ওই যে জায়গাটার কথা তুমি বলছো, তা পালান শেখে। ওই জায়গায় একবার 5-5টা ডাকাতকে কেউ বলি দিয়েছিল। সকালে তাদের একদিকে মুন্ডু আর একদিকে মুন্ডুহীন দেহগুলোকে পড়ে থাকতে দেখি। উফ, কি বিভৎস সেই দৃশ্য! ভয়ঙ্কর আক্রোশে কেউ বা কারা যেন সেগুলোকে ছিঁড়ে ফেলেছে। রাম রাম রাম। আবার খানিকটা কেসে নিল। তারপর আবার বলতে সে শুরু করল, তাদের এই অবস্থা হয়েছিল কারণ তারা কিছুদিন আগে এক ষোড়শী যুবতী তরুণীকে অপহরণ করে। ওইখানেই তাকে মেরে রেখে যায়। হয়তো তার গা ভর্তি গয়না ছিল সেই লোভে, নয়তো আর কি জন্য হবে। সে শুধু ওই রাধা মাধবী জানে। তার পরদিন সকালে সেখানে এক কাপালিক আসে। সে মৃতদেহ দেখে খুব কান্নাকাটি করে। বলে তার মেয়ে অভাগিনীকে রেখে আগের দিন সে বাড়ির বাইরে কাজে গিয়ে ফিরতে পারেনি। তার মৃত্যুর জন্য সে বারবার নিজেকে দায়ী করে আর মাটিতে মাথা ঠুকতে থাকে। ওই ফাঁকা মাঠের ওই পেছনে তেঁতুল গাছটার তলায় দিন 3 সে ছিল, বুঝেছ। কদিন খুব কেঁদেও ছিল। সাথে কি সব ওই উপাচার টুপাচার করতো। মাঝরাতে কাকে যেন আবার আহ্বানও করতো। তারপর আর কিছু জানি নে বাবা। যেমন হঠাৎ করে এসেছিল তেমনই একদিন আবার ওই হঠাৎ করে উধাও হয়ে গেল। আমি কিন্তু যা বোঝার বুঝে গেলাম। সেদিন ওই কাপালিক মেয়ের মৃত্যুর শোকে পেট জাগিয়েছিল। কাপালিক মনের দিক থেকে খারাপ ছিল না। তাই তো প্রতিশোধের পর সেই পেট এতদিন আর কারোর কোনো ক্ষতি করতে পারেনি। তাকে বেঁধে রেখেছিল ওই প্রতিশোধের গণ্ডিতে। কিন্তু সেই কাপালিক আর সেখানে ফিরে আসেনি। সে পেটেরও মুক্তি হচ্ছিল না। সেই জন্যই এই গল্পের শেষটুকু বিধাতা হয়তো আমার হাত ধরেই লিখবে বলে ঠিক করেছিল। শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ভৈরব।
তাহলে বলি হে ডাক্তার, পাপ অবিনশ্বর। অতীতের ওই পড়ে থাকা পাপ আবার কখন যে তার ধুলো ঝেড়ে বর্তমান জগতের সামনে এসে হাজির হবে, সে কথা কে বলতে পারে বলো তো? সব ওই বেটির খেলা হে, বুঝলে, সব বেটির খেলা। এই বলে কাশতে শুরু করলেন সে। কাশি থামলে আবার বলতে শুরু করলেন, আচ্ছা তোমাদের ওই হোমিওপ্যাথিতে হাঁপিনির কি একটা ভালো ওষুধ আছে না? সনাতন মুচকি এসে বলল, এমন অনেক আছে ঠাকুরমশাই, আমি পরের দিন ওই আপনার জন্য নিয়ে আসবো খন। এই বলে আমরা উঠলাম, প্রণাম করে বেরোতেই যাব, এমন সময় ভৈরব পেছন থেকে আবার ডাকল। আমরা পেছন ঘুরতে সে ধমক দিয়ে বলল, রাত বেরোতে কেউ যদি এমন পিছন থেকে ডাকে হঠাৎ করে, একদম সাড়া দেবে না, কিন্তু বলা তো যায় না অতীতের ওই কোন পাপ আবার বাইরে বেরিয়ে আসতে চাইছে তোমাদের হাত ধরে। আমরা মাথা নেড়ে বাইরে বেরিয়ে এলাম। অন্ধকার রাস্তায় আমার জোরালো টর্চের আলো ফেলে দুজনে গল্প করতে করতে এগিয়ে চলেছি। মাঝপথে আমার মনে হলো কে যেন পেছন থেকে আমাদের নাম ধরে ডাকলো। সনাতনের মুখের দিকে আমি একবার তাকালাম, তারপর সনাতন আমার মুখের দিকে একবার তাকালো, তারপর জোরে পা চালিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম।